দাবদাহে পুড়ছে দেশ, দেখা নেই বৃষ্টির। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে দেশের বাজার, মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা, বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। নিউ ইয়র্কের বাফেলোয় দুর্বৃত্তের গুলিতে নিহতের জানাজায় মানুষের ঢল, একের পর এক বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন প্রবাসীরা, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। এবং আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। খুলনায় বয়স, শক্তি, সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র তাপদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং বেড়ে যাওয়ায় কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী বিভাগের ৮ জেলায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। এক সপ্তাহ ধরে প্রতিদিন ৫ থেকে ৭ ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ১৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে ৪ ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করতেছি, প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরই শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। সো আলটিমেটলি এটার জন্য আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। লোডশেডিংয়ের কারণে ওরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে তীব্র দাবদাহের সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। স্যার ঘাম বসে যায়, ঠান্ডা বসে যায়, মনে করেন নিউমোনিয়া হয়েছে। রাজশাহী নগরীতে খুব একটা বিদ্যুৎ বিভ্রাট না হলেও বিভিন্ন উপজেলায় ২ থেকে ৩ ঘন্টা লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন গ্রামাঞ্চলের মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পূর্বাভাসের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্বল ৫টি রাডার, অথচ ৪টি অচল হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। এমন অবস্থায় নির্ভুল বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হলেও বিকল্প হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ব্যবহারের পাশাপাশি বিশ্বের অন্তত ৩টি দেশের স্যাটেলাইট ব্যবহারের কথা জানে সংস্থাটি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। দূরের কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে ব্যবহৃত যন্ত্রকে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার বলা হয়। এটি এমনই এক পদ্ধতি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করতে পারে রাডার। আকাশ কিংবা সমুদ্র পথের চলাচল ছাড়াও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে সারা বিশ্বের বিশ্বস্ত সঙ্গী এই রাডার। বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে। জাইকার অনুদানে পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় ২টি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ ১৫ বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। এরপর একে একে নষ্ট হয় সবগুলোই। সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরেরটি প্রক্রিয়াধীন। অন্য ৩টির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে। এই ৩টা রাডার সরকারের অর্থায়নে হবে। আমরা চেষ্টা করেছিলাম জাইকার অর্থায়নে করা যায় কিনা, কিন্তু জাইকা এই মুহূর্তে এই রাডারগুলো দিতে পারবেন না বলে
জায়গা থেকে জানানো হয়েছে। দেশ জুড়ে চলমান খরতাপে অতিষ্ঠ মানুষ একটি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। প্রশ্নটি হচ্ছে, কবে হবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া অফিসও জানান দিচ্ছে পূর্বাভাস ও সম্ভাবনার কথা, কিন্তু প্রশ্ন হলো অধিকাংশ রাডার অচল হয়ে পড়ে থাকলেও কি করে বার্তা দিচ্ছে দপ্তরটি? আবহাওয়ার বার্তার জন্য জাপানের স্যাটেলাইট, কোরিয়ান স্যাটেলাইট আর একটা চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা। যে পর্যন্ত রাডার দুটো না পাওয়া যাবে সে পর্যন্ত আপাতত আমাদের এয়ারফোর্সের রাডার দিয়ে আমরা আপাতত চালাচ্ছি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একটা সাইক্লোন সেই মানে বে অফ বেঙ্গলের ফার ডিস্টেন্সে তৈরি হচ্ছে, স্যাটেলাইট সেটা ট্রেস করে দিবে, রাডার না। কিন্তু যখন আপনার নিজস্ব কাছে আসবে তখন রাডার তাকে নজর করবে। তো স্যাটেলাইট আপনাকে প্রাথমিক তথ্যটা দিবে, রাডার সেটাকে ডিটেইলিং দিবে। এখন এই দুইটার মধ্যে একজন আরেকজনের হাত ধরে চলবে। এখন একটাকে বন্ধ করে আরেকটা বিকল্প চলবে না, দুইটাকে একসাথে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে ট্রান্সপন্ডারগুলো থাকে সবগুলোই হচ্ছে কমিউনিকেশন পেলোড, এখানে কোনো মিটোলজিক্যাল পেলোড নাই। প্রত্যাশা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হলেও অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের। বিগত বেশ কয়েকটি দুর্যোগের পূর্বাভাস বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে তাতে হয়তো চালিয়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে চালিয়ে নিচ্ছেন। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরটি এগিয়ে যাক সমান তালে, পূর্বাভাস হোক আরও বেশি নির্ভুল, সে প্রত্যাশা আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশে চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত এক বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। এমনকি মিলগুলোতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদের পর চিনির দাম 160 টাকা নেওয়ার পরিকল্পনা করছিল মিল মালিকেরা। চোরাই পথে আসা ভারতীয় চিনি প্রতি মণ 3,600 টাকা হিসেবে 94 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর তাই মিলে মজুদ চিনি মালিকরা অনেকটা কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। যারা অবৈধ এবং চোরাচালানি ব্যবসায়ী এরাই এখন ব্যবসা করতেছে। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1,000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের দাবি, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুমিল্লা ও আখাউড়া সহ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন 5,000 মেট্রিক টনের বেশি চিনি বাংলাদেশে ঢুকছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে এবং সেক্ষেত্রে রাজস্ব পরিমাণ যেমন কমবে তেমনি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। আধুনিক এই যুগেও খুলনা মহানগরীতে প্রতিদিন বসছে মানুষ বেচাকেনার হাট। বয়স, শক্তি সামর্থ্য অনুযায়ী দরদামে নিজেকে বিক্রি করেন তারা। প্রাচীনকালের মতো মানুষ বিক্রির হাট বসে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফার মোড়ে। দুবেলা রুটি রুজির জন্য প্রতিদিন ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষ হাজির হন এখানে। শুধু পুরুষ নন, নারীরাও আসেন এই হাটে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। জীর্ণ পোশাক আর ব্যাগ হাতে নিজের দর কষছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন ঢালি। কর্মের সন্ধানে কাকডাকা ভরে নিজেকে বিক্রি করতে ছুটে এসেছেন মানুষের হাটে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এ হাটে তার আনাগোনা। কখনো ভালো দামে নিজেকে বিক্রি করেন, আবার কখনো হতাশ হয়ে বাড়ি ফেরেন। হাতে ব্যাগ আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার মতো হাজারো মানুষের অপেক্ষায় এ হাটে। খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফা মোড়ের চিত্র এটি। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে এখানে প্রতিদিন বসে মানুষ বিক্রির হাট। ভোর থেকে দিনমজুর সহ নানা পেশার শ্রমজীবী মানুষে সরগরম হয়ে ওঠে এলাকা। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হন শ্রমজীবী এসব মানুষ। শুধু পুরুষ নন, নারীরাও আসেন। অভাবের তাড়নায় বা পেটের জ্বালা না আসলে সংসার তো চলবে না। আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি, তারপরে বলে যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা অতিরিক্ত কাজ করতে হবে। প্রতিদিন কাজ হয় না, এই তো আজকে নাও হতে পারে, ফিরে যাইতে হবে। আর শ্রমের হাট বলে প্রয়োজনে অনেকে শ্রমিকের খোঁজে ছুটে আসেন এখানে। দীর্ঘদিন ধরে এখানে শ্রমজীবী যারা কাজ করে তারা এখানে এসে বিক্রি হয়। এই জায়গাটা বাজার, মানে কৃষকের বাজার রেগুলার 12 মাস, এই জন্য যে আসতে হয়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। 2 যুগের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড গড়েছে খুলনা। খরতাপে পেটের দায়ে বন্ধ নেই কাজ, আছে সভ্য সমাজের বঞ্চনা। শ্রমিকরা সেভাবে সম্মান পায় না। শ্রমিকরা মানে ছোট নজরে থাকে সবসময়। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ করায় নেই। আবার কিছু যে মহাজন আছে যে এর আমি যে দামে ঠিক করে নিয়ে আসি সেই দামই দে, কিন্তু ভাই আমার এটুক কাজ থেকে গেছে, এটুক কাজ করে দে, আমি 50 টাকা 100 টাকা দিয়ে দেবো। অনেক মানুষ বিক্রির এই হাট ভোর 5টা থেকে শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। অভাবের তাড়না আর রুটি রুজির সন্ধানে 3 ঘন্টার এই হাটে শ্রম বিক্রি করতে আসেন এই অঞ্চলের অসংখ্য মানুষ। তাদের হাড়ভাঙা পরিশ্রমেই গড়ে উঠেছে আজকের সভ্যতা। তাই তারা যেন বঞ্চিত না হয় প্রাপ্য অধিকার আর মর্যাদা থেকে, এটাই হোক মে দিবসের প্রত্যাশা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। ধরা পড়ছে ইলিশ। কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য ঘাটে। সকালে জাল নৌকা নিয়ে ঘাটে ভেড়ে একের পর এক ট্রলার। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নদীতে নামতে পেরে খুশি তারা। প্রথম দিনে আশানুরূপ ইলিশের দেখা না পেলেও সঙ্গে অন্যান্য মাছও উঠেছে জালে। বৃষ্টি শুরু হলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার আশা তাদের। এদিকে চলমান তাপপ্রবাহের কারণে নদীতে নামতে কিছুটা বিলম্ব করছেন অনেক জেলে। তবে ঘাটে ঘাটে প্রস্তুতি নিচ্ছেন তারা। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদ নদী এবং ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। নামছি আশা অ্যাঙ্কার লিয়া পুরো আনন্দিত আছি। মাছ পাই বা না পাই উপরে আল্লাহ ভালো জানে, তবে এমন আশা আছে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। 2 মাস খুব কষ্টে চলছি, অনাঙ্গ অভিযান শেষ, আজকে আমরা আনন্দে আছি। অভিযান এবার তো সুস্থ হয়েছে, ভালো কঠিন অভিযান পালন করছে সরকার। আমরা ওটার লিগে যাত্রা অভিযান লিগে খুশি আছি। এই মুহূর্তে পটুয়াখালীর কোরালিয়া মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মধ্যরাতে। এরপর থেকেই জেলেরা নামতে শুরু করেছেন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে। তো দীর্ঘদিন পর এ কারণেই কিন্তু জেলে পল্লীতে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অর্থাৎ দীর্ঘদিন যেহেতু জেলেরা কর্মহীন ছিল, বেকার ছিল, সেই সময়গুলোতে তাদের কেটেছে খেয়ে না খেয়ে। এখন যেহেতু মাছ ধরার সুযোগ তারা পেয়েছেন, সে কারণেই কিন্তু জেলেদের মধ্যে একটা খুশি বিরাজ করছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কোরালিয়া মৎস্য বন্দরে। আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য বন্দরে এখন কিন্তু খুব বেশি জেলে বা খুব বেশি ট্রলার দেখা যাচ্ছে না। দীর্ঘ 2 মাস ধরে যেভাবে সারিবদ্ধভাবে শত শত ট্রলার এই ঘাটটিতে ছিল, এখন অনেক ট্রলারই কিন্তু ছেড়ে নদীতে চলে গেছেন মাছ শিকারের জন্য। আপনাদের একটু অবগতের জন্য আমি জানাই, সেটি হচ্ছে মার্চ এপ্রিল 2 মাসের জন্য পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মূলত
ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর মার্চ এপ্রিল 2 মাসের জন্য দেশের 6টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের মাছ কিন্তু এই অভয়াশ্রম এরিয়াতে ধরা যায় না। তো সে কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ এইখানে এই জায়গাটিতে আসলে বেকার ছিল। তো এখন যেহেতু নিষেধাজ্ঞা উঠে গেছে, জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছেন। জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি মাছ ধরা পড়ে সেক্ষেত্রে তারা তাদের পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তবে যেসব জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করেছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু নদীতে তেমন মাছ দেখা যাচ্ছে না, জেলেদের জালে কিন্তু মাছ ধরা পড়ছে না। যারা গত মধ্যরাতে নদীতে নেমেছেন, তারা যারা ঘাটে ফিরেছেন তারা কিন্তু অনেকেই শূন্য হাতে ফিরেছেন। তো সেক্ষেত্রে জেলেদের মধ্যে নতুন করে আরেকটি হতাশা কিন্তু আসলে বিরাজ করছে, কারণ তারা খুব আশায় বুক বেঁধে নদীতে নেমেছিলেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিমাণ যে ইলিশ, সেই ইলিশ কিন্তু তারা পাননি। জেলেরা এও জানিয়েছেন যে মাছের চেয়ে কাঁকড়ার পরিমাণ নদীতে বেশি পাওয়া যাচ্ছে, জেলেদের জালে কাঁকড়া আটকে যাচ্ছে। কাঁকড়া আটকানোর কারণে জেলেদের কিন্তু মাছ শিকারে বেগ পেতে হচ্ছে। তো এতটুকুই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সবশেষ তথ্য। জেলেদের মাছ ধরার খবর জানতে সরাসরি ছিলাম পটুয়াখালীতে। সুন্দরবনের আন্ধারিয়া খাল থেকে মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকেলে চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালের মুখে মৃত বাঘটিকে ভাসতে দেখে জেলেরা বন বিভাগকে খবর দেয়। পরে রেঞ্জ কর্মকর্তার সহায়তায় স্মার্ট টিম ও বনরক্ষীদের একটি দল গিয়ে বাঘটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়। প্রচণ্ড তাপদাহে হিট স্ট্রোকে বাঘটি মারা গেছে বলে ধারণা করছে পশু চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বৈশ্বিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোর কার্যক্রম ঢেলে না সাজালে দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলেও আশঙ্কার কথা জানান তিনি। গেল রবি ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সম্মেলন। গ্লোবাল ইকোনমিক ফোরাম আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিশ্বের 92টি দেশের 1000-এর বেশি সরকারি বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সোমবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর গতি, চড়া সুদহার, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বাড়ছে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ। সেখানে কিভাবে খাপ খাওয়াচ্ছে বাংলাদেশ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, দূরদর্শী সিদ্ধান্তেই নিজের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ। During the pandemic also we had a 5% plus growth. So that crisis we faced. তবে ভূ রাজনৈতিক অস্থিরতা আর শক্তিশালী দেশগুলোর আঞ্চলিক আধিপত্যের চাপ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলা বাংলাদেশকে। Exactly that to do well, but even after doing that we are suffering today because of no fault of ours. Sanctions on Russia, can't import food grains from them. So what I'm trying to say is that this was nothing to do with us. But the impact of that felt on a country which was doing so. We had a good relationship with everybody. We were doing well with everybody. But then again, with the global situation now, the Americans don't like if you talk to the Chinese. ফোরামে সামাজিক ও ভূ রাজনৈতিক সমস্যা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক। বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে শক্তিশালী করতে হবে পুঁজিবাজারকে। And we're just at the beginning of that investment cycle of rebuilding infrastructure around the world. And a lot of that is going to have to be done around AI and the build out of AI. And it's going to rechange how we do everything, and through the technological changes, we're going to see more advancements. We need to look at how we are going to be providing new capital to the emerging world. এ সময় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব দরবারে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালমান এফ রহমান। এটি করতে ব্যর্থ হলে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যকার বিভেদ ঠেকবে উত্তর দক্ষিণ মেরুতে। In the future we need to actually look at restructuring the global order
the global economic order, the socio-political order, if this, because at the moment the divide between the North and South is increasing. And if we don't put a stop to this, or if we don't take steps to address this issue, then I fear that in the future you are going to have a very, very seriously divided world. এ সময় তিনি যুক্তি দেন এআই কর্মসংস্থানকে সংকুচিত করছে না বরং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। How this global ecosystem on socio-political, how that can be addressed so that countries like ours can be at least insured against global events. জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাবদাহে পড়ছে দেশ, দেখা নেই বৃষ্টির। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ। আমের ফলন বিপর্যয়ের শঙ্কা। মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় চোরাই চীনের দখলে দেশের বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। এবং খুলনায় আধুনিক যুগেও বসছে শ্রমিক বেচাকেনার হাট। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। এই ছিল সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।